পার্ক মিন হুয়ান আতঙ্কিত হয়ে সবকিছু ব্যাখ্যা করার জন্য লাফিয়ে উঠল, কিন্তু রাগে অন্ধ হয়ে যাওয়া জিউন তখন কিছু শোনার অবস্থায় ছিল না। সে দাঁতে দাঁত চেপে মিন হুয়ানকে অভিশাপ দিয়ে বলল, তুই একটা জানোয়ার, তুই কি ভেবেছিস আমি এভাবেই মরে যাব? আমি তোদের কাছ থেকে ক্ষতিপূরণ নেব এবং পুরো কোম্পানিতে এই খবর ছড়িয়ে দেব। শুধু তোদের পরিবারকে জানানোই নয়, আমি সোশ্যাল মিডিয়াতেও সব পোস্ট করব, যাতে তোরা আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে না পারিস। এখন পর্যন্ত আমার যা যা হাতিয়ে নিয়েছিস সব আমি উসুল করে ছাড়ব। তার এই হুমকির কথা শুনে সুমিন ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। সুমিন আতঙ্কিত হয়ে জিওনের হাত জড়িয়ে ধরে অনুরোধ করতে লাগল যেন সে এমনটা না করে। সে বলল, আমরা তো বন্ধু, আমি তোমার সবথেকে ভালো বন্ধু সুমিন। জিওন হেসে তাকে ঝেঁটে ফেলে দিল এবং বলল, কোন ধরনের বন্ধু তার মরণাপন্ন বেস্ট ফ্রেন্ডের স্বামীর সাথে প্রেম করে আর তার টাকা দিয়ে বিলাসিতা করে? তুই কি একবারও ভেবেছিস তোর বন্ধুর লাইফ ইন্স্যুরেন্সের টাকা কত হবে? সুমিন তখন ভয়ে হাঁটু গেড়ে বসে পড়ল এবং জিউনকে অনুরোধ করল যেন সে কোম্পানি আর পরিবারকে কিছু না জানায়। জিউন অবাক হয়ে জিজ্ঞেস করল, এই অবস্থাতেও তার কাছে তার কোম্পানি আর পরিবার এত গুরুত্বপূর্ণ? সুমিন কেঁদে কেঁদে বলল, যাদের বেঁচে থাকার ক্ষমতা আছে তাদের তো বাঁচতেই হবে, তুমি তো এমনিতেও মারা যাচ্ছ। সুমিনের এই কথাগুলো জিউনের রাগের আগুনে ঘি ঢালল। সে পাগলের মতো সুমিনের চুল খামচে ধরল। ঠিক তখনই অপ্রত্যাশিতভাবে পার্ক মিন হুয়ান তার হাত তুলল এবং জিউনকে এমন জোরে এক থাপ্পড় মারল যে সে দিশেহারা হয়ে পড়ল। জিউন বিশ্বাসই করতে পারছিল না কি ঘটেছে। সে যখন জিজ্ঞেস করল যে সে সত্যিই তাকে মারল কিনা, মিন হুয়ান তাচ্ছিল্যের সাথে উত্তর দিল, তুই অন্যকে মারতে পারিস, কিন্তু অন্য কেউ তোকে মারতে পারবে না। অনেক হয়েছে, এবার নরকে যা। তুই নিজে তো অধমরা হয়ে বেঁচে আছিস, অন্যদের শান্তিতে থাকতে দিবি না। পরাজিত বোধ করে জিউন বলল, তোদের আর তোদের পরিবারের কারণেই কি আমার এই অবস্থা হয়নি? তোরা আমাকে সবসময় নিচু চোখে দেখেছিস। আমি মা ছাড়া বড় হয়েছি, আমার বাবা ক্যান্সারে মারা গেছেন, আর তুই আমার টাকা নিয়ে শেয়ার বাজারে উড়িয়েছিস। আমি যদি আগে হাসপাতালে ভর্তি হতে পারতাম, হয়তো আমি বেঁচে যেতাম। আমি যদি মারাও যাই, তোদের সবাইকে টেনে নরকে নিয়ে যাব। তোদের আমি শান্তিতে মরতে দেব না। তার কথা শুনে মিনহুয়ান একই সাথে শকড এবং ক্ষিপ্ত হয়ে গেল। সে আবার হাত তুলল এবং জিউনকে সজোরে আঘাত করল। অসুস্থ জিউন সেই আঘাত ঠেকানোর মতো অবস্থায় ছিল না। তার মাথা গিয়ে লাগল টেবিলের কোণায়, সাথে সাথে রক্ত ঝরতে শুরু করল এবং জিউন অচেতন হয়ে পড়ে গেল। মিনহুয়ান এবং সুমিন তাকে ওই অবস্থায় দেখেও কোনো ভ্রুক্ষেপ করল না। জিউনের তখন ডাক্তারের সেই কথাগুলো মনে পড়ছিল। অন্তত ৩ মাস, বড়জোর ৬ মাস, আর মিরাকল হলে ১০ মাস। কিন্তু ৩৭ বছর বয়সী জিউন সেই সামান্য সময়টুকুও বাঁচতে পারল না। মিনহুয়ান পরিস্থিতি এতদূর গড়িয়েছে দেখে কিছুটা ঘাবড়ে গেল এবং তারা দুজনে পরবর্তী পরিকল্পনা নিয়ে দুশ্চিন্তা করতে লাগল। এদিকে মৃত্যুর ঠিক আগ মুহূর্তে জিউন তার বাবার কণ্ঠ শুনতে পেল। সেটি ছিল ভালোবাসায় ভরা এক ডাক। বর্তমানে সে যে নিষ্ঠুরতার মুখোমুখি হয়েছিল, ঠিক তার উল্টোটা। জিউন খুশিতে পেছন ফিরল। বাবা হাত বাড়িয়ে তাকে ডাকলেন। বাবার সেই হাসিমুখ দেখে জিউনের মনে পড়ল তার বাবাকে দেওয়া সেই প্রতিজ্ঞা, ভবিষ্যতে তোমাকে অনেক সুখী হতে হবে। চেরি ফুলার পাপড়িগুলো ঝরছিল এবং চারপাশে এক মায়াবী পরিবেশ তৈরি হল। হঠাৎ এক আওয়াজে জিউন জেগে উঠল। কেউ একজন তার কাঁধ ধরে আলতো করে ঝাঁকুনি দিচ্ছিল। চোখ মেলে সে চমকে উঠল। তার সামনে অ্যাসিস্ট্যান্ট জাং দাঁড়িয়ে আছে, যে ১০ বছর আগেই চাকরি ছেড়ে দিয়েছিল। জাং চিন্তিত হয়ে জিজ্ঞেস করছিল সে ঠিক আছে কিনা। জিউন হতভম্ব হয়ে আয়নায় দেখল সে বেঁচে আছে এবং তাকে অনেক কম বয়সী দেখা যাচ্ছে। সে ভাবল, শেষবার তো আমি মিনহুয়ানের হাতে মার খেয়ে টেবিলের কোণায় লেগে মারা গেলাম, তাহলে এখন কি হচ্ছে? এমন সময় টেবিলের উপর রাখা ফোনটি কেঁপে উঠল। এটি তার পুরনো ফোন। ফোনের স্ক্রিনে তারিখ দেখাচ্ছে ১০ এপ্রিল ২০০৯। জিউন বুঝতে পারল যে সে ১০ বছর আগের অতীতে ফিরে এসেছে। সে ভাবল, আমার স্বামী আর প্রিয় বান্ধবীর হাতে মারা গিয়ে আমার যন্ত্রণাদায়ক বিয়েটা শেষ হলো, কিন্তু আমি আবার সেই পুরনো জীবনে ফিরে এলাম। এটা কি স্বপ্ন, নাকি মৃত্যুর আগে দেখা আমার পছন্দের কোনো সিনেমার মতো জীবন? জিউন ধপ করে চেয়ারে বসে পড়ল। সে বুঝতে পারছিল না যে কেন ১০ বছর আগে ফিরে এলো। ঠিক তখনই পেছন থেকে এক পরিচিত কণ্ঠস্বর ডাক দিল।